টিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মজুমদার জুয়েল। দিনে বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত আছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার। আপনাকে স্বাগত জানাই স্টুডিওতে। তারেক রহমানের কথা দিয়ে শুরু করি। আসলে আপনি যেহেতু একেবারেই প্রধান উপদেষ্টার সঙ্গে কাজ করছেন, প্রধান উপদেষ্টার এমন কোনো অ্যাটিটিউডে আপনার মনে হয়েছে কিনা যে এই সরকার বিচলিত নির্বাচন দিতে? বিচলিত শব্দটার তো অনেকভাবে ব্যাখ্যা করা যায়। অবশ্যই সরকার তো কিছুটা বিচলিত এই অর্থে যে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার অঙ্গীকার করেছে সরকার। আমাদের জুলাই বিপ্লবে যে আকাঙ্ক্ষা সেটাও ছিল একটা সুষ্ঠু নির্বাচন। কোনো কারণে যদি কারো কারণে যদি একটা সুষ্ঠু নির্বাচন দিতে সরকার ব্যর্থ হয়, তাহলে তো এই অপবাদটা অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে তাদেরকে এই অপবাদের দায় নিতে হবে, এই ব্যর্থতার দায়টা বহন করতে হবে পরবর্তী সময়ে। সো খুব স্বাভাবিক কারণে সরকারের অনেকেই বিচলিত, যাতে কিভাবে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করা যায়। একটা সুষ্ঠু নির্বাচন বা একটা সঠিক রাজনৈতিক যে বন্দোবস্ত, এইটা করার জন্য অনেক কাজ বাকি আছে। এই কাজগুলো যত দ্রুত সম্ভব সম্পন্ন করে একটা সুন্দর অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে দায়িত্বটা তুলে দিতে হবে। এটা সরকারের রাজনৈতিক অঙ্গীকার বলেন বা জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বলেন, এটা সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে তাদেরকে করতেই হবে এটা। এবং এই কাজটা তো বিচলিত হওয়ার মতোই একটা কঠিন কাজ। এটা তো খুব সহজ কোনো কাজ না যে আপনি চাইলেন আর হয়ে গেল। কিন্তু তারেক রহমান কি সেটা বোঝাতে চেয়েছিলেন? উনি অন্য কি বোঝাতে চেয়েছেন, আমি তো ওনার বক্তব্যটা সরাসরি দেখার সুযোগ হয়নি আজকে। আর এটার আরেকটা অর্থ হতে পারে, হয়তো নির্বাচন কথা উঠলে অন্তর্বর্তীকালীন সরকারের কেউ মনে করতে পারেন যে নির্বাচন হলে তো চলে যেতে হবে। আমি মনে করি না যে সরকারের কারোর মধ্যে এই ধরনের দৃষ্টিভঙ্গি বা এ ধরনের মনোভাব আছে। এই সরকারের সাথে যারা আছেন তারা কেউই রাজনীতির মানুষ না, কেউ দেশ শাসনের জন্য কেউ আসেননি বা এরকম কোনো পরিকল্পনা নেই। মাননীয় প্রধান উপদেষ্টা এটা পরিষ্কারভাবে অনেকবারই বলেছেন এবং ওনারা সবাই নিজ নিজ পেশায় ফিরে যেতে চান এবং নিজ নিজ পেশাতেই ওনারা সবাই স্বাচ্ছন্দ্য বোধ করেন। তারপরে একটা জিনিস কি হয় যে সংস্কার নিয়ে জোর, সংস্কার আগে তারপরে নির্বাচন, যেমন এই জুলাই বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের যারা প্রতিনিধি আছেন তারাও বলছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, তারাও বলছে যে আগে সংস্কার তারপর নির্বাচন। এই যে একটা দোলাচল, এই কারণে কি তারা মনে করছেন যে, বা তারেক রহমান বা বিএনপি মনে করছে যে একটু লেন্দি হওয়া যাচ্ছে, এই কারণে হয়তো তারা একটু বিচলিত, এরকম কিনা? না, এটা তো দোলাচলের কিছু নাই, এটা তো সবারই এক কথা এবং এমনকি বিএনপিরও এটা কথা। সংস্কার কিছু হতে হবে এই বিষয়ে তো কারোর মধ্যে কোনো অনৈক্য নেই। সবাই মোটামুটি একমত যে আমাদের নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত সবাই চাচ্ছে, সেটার জন্য সংস্কার প্রয়োজন। সংস্কারটা হবে, এখন কোন মাত্রায় হবে সেটা নির্ভর করবে রাজনৈতিক দলগুলো কোন মাত্রায় সেটা চায়, কি সংস্কার চায়। সংস্কারের প্রস্তাবগুলো তো ইতিমধ্যেই সবার কাছে উপস্থাপন করা হয়েছে এবং সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়ে গিয়েছে। সব কিছু যে আনুষ্ঠানিকভাবে আলোচনা হতে হবে এমন না, অনানুষ্ঠানিকভাবে অনেক আলোচনা হতে পারে। রাজনৈতিক দলগুলো চাইলে এগুলো নিয়ে জনগণের সাথে আলোচনা করতে পারে বা বিভিন্ন প্ল্যাটফর্মে আলোচনা করে জনমত তৈরি করতে পারে। ওনারা যেটা চান, প্রত্যেকেরই একটা নিজস্ব চাওয়া আছে, প্রত্যেক দলেরই নিজস্ব কিছু দৃষ্টিভঙ্গি আছে, কিছু চাওয়া পাওয়া আছে, সেগুলো নিয়ে ওনারা জনমত তৈরি করতে পারেন। সরকারের সাথে বা জাতীয় ঐক্যমত্য যে কমিশন হয়েছেন সেটা নিয়েও তাদের সাথেও কথাবার্তা চালিয়ে যেতে পারেন। এগুলা একেবারেই ওপেন এবং খুব স্বচ্ছ একটা প্রক্রিয়া। এই স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোকেই সিদ্ধান্তে আসতে হবে ওনারা আসলে কতটুকু সংস্কার চান এবং একটা ঐক্যমত্যে আসতে হবে। ঐক্যমত্য মানে এটা কোনো চাপিয়ে দেওয়ার বিষয় না। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনাদের কাছে কোনো কিছু চাপিয়ে দেওয়া হবে না, যতটুকু ঐক্যমত্যে আসা সম্ভব হয়। আপনি দেখবেন যে সংস্কারের যে প্রস্তাবগুলো বিভিন্ন কমিশন দিয়েছেন, বিএনপির পক্ষ থেকেই কিন্তু মোটামুটি একমত হওয়া গিয়েছে যে, বা ওনারা একমত হয়েছেন যে 50% কিন্তু আসলে আগামী অল্প কিছুদিনের মধ্যেই বাস্তবায়ন করা সম্ভব। আর অল্প যেই কিছু আছে যেগুলো সেটা নির্বাচিত সরকার, সেটা নির্বাচিত সরকার করবে বা নির্বাচিত সরকারের আগেও যদি ঐক্যমত্যে আসা যায় সেটা করবে। প্রক্রিয়াটাও খুব একেবারে পরিষ্কারভাবে সবাইকে ব্যাখ্যা করে বলা হয়েছে যে সংস্কারটা যে এই অন্তর্বর্তী সরকারই সব করবে তা না, কিছু সংস্কার পরবর্তী সরকারের জন্য রেখে দেওয়া হবে। যেমন সংবিধান সংস্কার কমিশনের যে সুপারিশগুলো আছেন, এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তো সংবিধান পরিবর্তন করবে না, কিন্তু সংবিধান সংস্কার কমিশনের যে সুপারিশগুলো আছে, এই সুপারিশগুলোর ব্যাপারে যদি রাজনৈতিক দলগুলো বা রাজনৈতিক পক্ষগুলো যদি ঐক্যমত্যে আসে, তাহলে একটা জুলাই চার্টার সই করা হবে। সবাই এটাতে স্বাক্ষর করবেন, তারপর জনগণ যার হাতে দেশের হাত তুলে দেবেন, তারা এই জুলাই চার্টার অনুযায়ী
সেটা বাস্তবায়ন করবেন। যদি পরবর্তীতে তারা বাস্তবায়ন না করে তাহলে জনগণের কাছে ওনারা জবাব দেবেন। এটা নিয়ে আসলে কোনো দ্বিধাদ্বন্দ্বের কোনো সুযোগ নেই বা দোলাচলেরও আসলে কোনো সুযোগ নেই। পুরো প্রক্রিয়াটাই খুব স্বচ্ছতার সাথেই হচ্ছে। মাননীয় প্রধান উপদেষ্টা যেটি আসলে বলছেন, বিদেশি সংবাদ মাধ্যমে বলেছেন, এখানেও বলেছেন, গত পরশুদিনও বলেছেন যে ডিসেম্বরকে মনে করে নির্বাচন আগাচ্ছে বা ডিসেম্বরে হতে পারে, ডিসেম্বরেই হবে, এই কথাটা শোনা যায়নি এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে। ডিসেম্বরেই হবে এটা তো নির্ভর করবে আসলে ওই একই কথা আবার বলতে হচ্ছে যে রাজনৈতিক ঐক্যমত যদি তৈরি হয় তাহলে ডিসেম্বর একটা সম্ভাব্য সময়সীমা, যে সময়সীমাকে রেখে আসলে নির্বাচনের প্রস্তুতি তো শুধু সরকারের একার প্রস্তুতি না, নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকেও প্রস্তুত হতে হবে, মাঠ প্রশাসন যারা আছে মাঠ প্রশাসনকেও প্রস্তুত করতে হবে, এমনকি যারা ভোটার তাদেরও এক ধরনের প্রস্তুতি আছে, তারা আসলে কাকে বেছে নেবে তারাও সবাইকে দেখছেন, সবার কার্যকলাপের প্রতি তাদের এখন চোখ রাখার সুযোগ হচ্ছে। তো এখানে নির্বাচনের সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে প্রথমত ভোটার, দ্বিতীয়ত হচ্ছে রাজনৈতিক দল। সরকার আসলে এখানে কোনো পক্ষ না, সরকারের রোল হচ্ছে ফ্যাসিলিটেটরের। তো এখন যারা নির্বাচনের জন্য পক্ষ তারা তাদের প্রস্তুতি বা তাদের ঐক্যমত্য বা তাদের সহযোগিতার উপর নির্ভর করবে এটা ডিসেম্বরে হবে কিনা। সরকারের দিক থেকে ডিসেম্বরকে টার্গেট করে সরকার এক ধরনের প্রস্তুতি নিচ্ছে। যদি কোনো কারণে বিলম্ব হয় তাহলেও সরকার বলছে যে সেটা খুবই সামান্য সময় বিলম্ব হবে, কিন্তু যদি ঐক্যমত্যে তার আগেই আসা যায় তাহলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে, কিন্তু একেবারে ডিসেম্বরেই হবে এটা বলার সময় সম্ভবত এখনো আসে না। একটা চাপ কি আছে না, মানে যেমন জামাতে ইসলামী সরাসরি চাপ দিচ্ছে যে না, সংস্কার করেন আগে তারপর নির্বাচন দেন। আমি প্রথমেই বলার চেষ্টা করেছিলাম যারা এই জুলাই বিপ্লবের নেতৃত্ব দিচ্ছেন তারাও কিন্তু সেটা যাচ্ছে। সে কারণে সরকার কি মানে এই জন্য দোলাচলটা আসে, এই জন্য বিচলিত কথাটা বারবার আসে, এবং এই জন্য মানে মানুষের মধ্যে একটা, আমি ধরেন টেবিল টক বাইরে, এই টেলিভিশন টক শোতে না, বাইরে কোথাও আলোচনা করার সময় বলি যে না নির্বাচন হবে না, দেখো নির্বাচন কতদিন হয়, এরকম একটা কথা আছে মানুষের মধ্যে। মানে এটা আসলে কোত্থেকে তৈরি হলো, গোয়েবলস থিওরি না অন্য কোনো কারণে? না, গোয়েবলস তো মিথ্যা কথা। গোয়েবলসের যখন মানে কেউ মিথ্যা কথা বলে তখন সেটা গোয়েবলস হয়। এখানে যেটা হচ্ছে যে দেখেন রাজনীতিতে তো পক্ষ বিপক্ষ থাকবে, মত দ্বিমত থাকবে, এই খুব স্বাভাবিক একটা জিনিস। যদি কোনো পক্ষ বিপক্ষ না থাকে, মত দ্বিমত না থাকে, তাহলে তো বাকশাল যেটা 2 চলে গেছে, এখন আমাদেরকে বাকশাল 3-তে ঢুকতে হবে। সো এখন রাজনীতিতে পক্ষ থাকবে বিপক্ষ থাকবে, নানাজনের নানা মতামত থাকবে, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। নানাজনের নানা চাওয়াও থাকতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের কাজটা হচ্ছে এই চাওয়াগুলোকে সমন্বয় করা, সমন্বয় করে সবার চাওয়াটাকে একটা জায়গাতে নিয়ে আসা, সেই চেষ্টাটাই সরকার করছে। এবং সেটা যখন সম্ভব হবে তখন এই যে এই দ্বিধাদ্বন্দ্ব বা এই টেবিল টকে এই আলোচনাগুলো সম্ভবত তখন আর এসব থাকবে না। তখন মানুষ একেবারে নিশ্চিতভাবে একটা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের দিকে দেশ বা রাজনৈতিক দল সবাই এগিয়ে যাবে। আমি এই জায়গাটা একটু থামাতে চাই, আমাদের আরেকজন অতিথি হয়তো যুক্ত হবেন এর মধ্যে, একটা বিরতি নিয়ে, বরং তার সঙ্গে একসাথে আরও একটা আলোচনা সামনে নেওয়ার চেষ্টা করি। একটু আমাদের সঙ্গে থাকবেন দর্শক। RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণ থেকে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আমাদের সঙ্গে স্টুডিওতে আগে থেকেই অতিথি হিসেবে আছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার, আর এই মুহূর্তে যুক্ত হয়েছেন দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক কামালউদ্দিন সবুজ। কামালউদ্দিন সবুজ, আপনাকে নতুন করে স্বাগত। আজাদ মজুমদার, আপনাকে আবারও স্বাগত। কামালউদ্দিন সবুজ, আমরা যেটা আজাদ মজুমদারের সাথে কথা বলছিলাম যে আজকে জনাব তারেক রহমানের একটি বক্তব্য যে নির্বাচনের কথা শুনলে অন্তর্বর্তী সরকার অনেকে বিচলিত হয়ে পড়েন, এই ধরনের একটা অনেকক্ষণ কথা বললাম আপনার সাথে। আপনার কি তাই মনে হয় বিচলিত হচ্ছে কি সরকার? সরকার এরই মধ্যে বলছে যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে, মানে একটা রোডম্যাপ তো পাওয়া গেল। ধন্যবাদ। আসলে 5ই আগস্টের আগে যে বিষয়টা ছিল, 5ই আগস্টের পরে আমরা একটা ভিন্ন পরিস্থিতি পরিলক্ষিত করছি। সেটা হচ্ছে যে 5ই আগস্টের আগে এরা সবাই বিএনপি থেকে শুরু করে সকল যারা আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল এবং ছাত্র জনতা, তাদের একমাত্র এজেন্ডাই ছিল যে আউস্ট হাসিনাকে ক্ষমতা থেকে সরানো। সেটা হয়েছে। এরপরে তো নতুন আরেকটা সমীকরণ শুরু হয়েছে। সেই সমীকরণে গত 6 মাস আমরা নানা বক্তব্য শুনতে পাচ্ছি। এখন ন্যাচারালি বিএনপি মনে করে এবং যেহেতু এই মুহূর্তে আওয়ামী লীগ তো এই মুহূর্তে মাঠে নাই, এবং তাদের তো জনপ্রিয়তা তো বলতে একেবারেই ইয়েতে চলে গেছে, তলানিতে চলে গেছে। আর আছে কারা? স্টেক হোল্ডার, জামাত এবং ছাত্র জনতা। ছাত্রদের তো নতুন এখানে তারা মনে করে যে এখন যদি নির্বাচনটাও যত দ্রুত তাড়াতাড়ি হয় তাহলে তারা ক্ষমতায় আসবে, এরকম। সেখানেই থেকে একবার বলা হচ্ছে যে তারা জাতীয় নির্বাচনটা আগে চায়, এবং আবার ছাত্রদের
থেকে বলা হয় যারা উপদেষ্টা আছে বা এর বাইরেও যারা আছে বিভিন্ন সময় যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে চায়, এবং এছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে কিছুটা মতবিরোধের বা বিরোধের একটু বা আমরা সিমটম দেখতে পাই। তা এখন এটাতে সরকার কিন্তু প্রফেসর ইউনূস সাহেব কিন্তু উনি ক্যাটাগরিক্যালি বলেছেন একবার যে আমরা এখন পর্যন্ত যে অবস্থা দেখছি যে ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এবং ইসিও কিন্তু মোটামুটি তাদের যে বক্তব্যগুলি অ্যাজ অফ টুডে যেটা আসছে সেইরকমই মনে হচ্ছে। এখন তো হবে কি হবে না সেটা এই মুহূর্তে বলা খুবই মুশকিল, কারণ অনেক কিছুর উপর আপনার আমাদের নির্বাচন বলেন সব কিছু নির্ভর করে। এখন মনে করেন অনেকে চায়, এবং যেটা আমার কাছে মনে হয় জামাত বা ছাত্ররা হয়তো চায় যে একটু প্রলম্বিত হোক নির্বাচনটা, তাহলে তারা অনেক বেশি গুছিয়ে উঠতে পারবে, তারাও তো নির্বাচন করবে। তো এই একটা বিষয়। আর তারপর আবার অ্যালাইনমেন্ট রিঅ্যালাইনমেন্টও তো হচ্ছে পলিটিক্যাল পার্টিসগুলো যারা নির্বাচন করবে, ছোট বড় দলগুলো। তো সেখানে যে বিচলিত হওয়া ঠিক, উনি হয়তো যেহেতু উনি একজন রাজনীতি করেন এবং রাজনৈতিক দলের মানে ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান, উনি ওনার বক্তব্যটা চেয়ারম্যান বলেছেন, কিন্তু বিচলিত হওয়ারও তো আমি তেমন কোনো কারণ দেখি না। দ্বিতীয় কথা হচ্ছে যে আর উনি যেটা বলেছেন ওটাও ঠিক আছে, ওটা ঠিক আছে তাদের পয়েন্ট অফ ভিউ থেকে। এই অর্থে যে তারা তো পলিটিক্যাল কথাগুলি বলে, রিটোরিক্স বলে তারা তো নির্বাচনটা আগে আদায় করতে চাইবেই, কারণ তারা এখন অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছে। এটাই আমার কাছে মনে হয় আর কি। আপাতত আমি তাহলে এই প্রসঙ্গ নিয়ে আজাদ মজুমদারের কাছে প্রশ্ন না করি, আমি পরের প্রসঙ্গে যাই, কারণ যে আন্দোলনটা নিয়ে কথা হয়েছিল আজকে, যে আন্দোলনে উনি কথা বলেছেন সেটা নিয়ে একটু প্রসঙ্গ আসতে চাই। তিস্তা পানি, এটা তো দাবি আজকে না, বহু বছরকে বছর ধরে আমরা দাবি করে যাচ্ছি। আজকে চায়নার অ্যাম্বাসেডর বললেন যে তারা প্রস্তুত, বাংলাদেশের কাছ থেকে প্রস্তাব চায়, প্রস্তাবটা চাই করে আসে না, এই কারণে পানি বন্টনটা ঠিকমতো হচ্ছে না। পাশাপাশি অন্যান্য অনেকেই বলছেন যে এটি রাজনৈতিক ইস্যু। হ্যাঁ, রাজনৈতিক দলের বা সাধারণ মানুষের দাবি থাকতে পারে, এটি কূটনৈতিক একটা প্রচেষ্টার ফল হওয়া উচিত। সেই জায়গাটায় মানে এই অন্তর্বর্তী সরকারে কতটুকু কী করা আছে? কারণ আজকে এবং গতকাল যে বড় আন্দোলন হলো লালমনিরহাটে, লক্ষ লক্ষ মানুষের অংশগ্রহণ, আপনি সেটাকে কীভাবে দেখবেন? প্রথমত তিস্তার পানি হচ্ছে বাংলাদেশের মানুষের অধিকার, এটা নিয়ে কারো দ্বিমত নেই। তিস্তার পানি বাংলাদেশের ন্যায্য অধিকার, এবং এই ন্যায্য অধিকার থেকে বাংলাদেশের মানুষকে আসলে বঞ্চিত করছে ভারত। তিস্তা নিয়ে একটা চুক্তি একটা সময় আমরা শুনেছিলাম যে খসড়া চূড়ান্ত হয়ে গিয়েছে, হয়তো স্বাক্ষর হয়ে যাবে, কিন্তু 1 দশক পেরিয়ে গেছে, শেষ পর্যন্ত এই চুক্তি আর স্বাক্ষর হয়নি। সো তিস্তার সাথে প্রথম নেগোসিয়েশনটা করতে হবে বাংলাদেশকে ভারতের সাথে। ভারতের সাথে তো তিস্তা একটা ইস্যু, আরও অনেকগুলো ইস্যু আছে যেগুলো খুব বড় বড় ইস্যু, এগুলো নিয়েও আলোচনা করতে হবে। সো ভারতকে অনবোর্ডে রেখে ভারতের সাথে তিস্তার ন্যায্য হিস্সাটা আদায় করা হচ্ছে প্রথম লক্ষ্য। আর তিস্তার যে প্রকল্প সেটা পুরোপুরি অর্থনৈতিক ইস্যু, সেটাকে অনেকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখতে পারেন চাইলে, সেটা দেখার মধ্যে দোষের কিছু নেই, কিন্তু পুরোটা হচ্ছে অর্থনৈতিক ইস্যু। কারণ ওই প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে তিস্তার পাড়ের যে মানুষ যারা আছেন তাদের ভাগ্য উন্নয়নের চেষ্টা করবে বাংলাদেশ, তার অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বা অর্থনৈতিক প্রয়োজন থেকে সেই প্রকল্পটা বাস্তবায়ন করবে। এখানে ভারত বা অন্য কোনো দেশের কোনো আসলে সেভাবে কোনো বক্তব্য রাখার সুযোগ নেই, এটা একান্তই বাংলাদেশের নিজস্ব বিষয়। বাংলাদেশ তার প্রয়োজন অনুসারে প্রকল্প গ্রহণ করবে, এবং এই প্রকল্পের জন্য কার কাছ থেকে আর্থিক সহযোগিতা নেবে এইটাও বাংলাদেশের সিদ্ধান্ত। তো এটা যেহেতু অর্থনৈতিক বিষয়, তো এইটার সাথে কিছু প্রকল্পের ভালো মন্দ, তারপরে ঋণের সংস্থান কীভাবে হবে, সেই ঋণ বাংলাদেশ সরকার কিভাবে পরিশোধ করবে, ইত্যাদি অনেক কিছু হিসাব নিকাশের বিষয় আছে। এইগুলো হয়তো সমীক্ষার পর্যায়ে আছে, এগুলো এর আগে এটা নিয়ে ফিজিবিলিটি স্টাডি হয়েছে, ফিজিবিলিটি স্টাডি চায়নার পক্ষ থেকেও জমা দেওয়া হয়েছে, এবং এখন সরকারের যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন তারা নিশ্চয়ই এটার ভালো মন্দ ভেবেই তারপরে একটা এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন। কামারউদ্দিন সবুজ, এই যে পলিটিক্যাল মুভমেন্টটা যেটা হলো, পলিটিক্যাল মুভমেন্ট যদিও বিএনপির একজন নেতার নেতৃত্বে এটা হয়েছে, কিন্তু বেসিকলি কিন্তু সাধারণ মানুষের দাবি, না হলে এত লক্ষ লক্ষ মানুষের অংশগ্রহণ হতো না। কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট সব জায়গায় যে মানুষগুলো দেখেছেন আপনি, সেই দাবিটা যেটা আমিও বললাম যে বহু বছরের দাবি, পানির ন্যায্য হিস্সা, সেটি ভারত দিচ্ছে না। এটির জন্য পলিটিক্যাল চাপ তো থাকবেই। সরকারের চাপ কী হওয়া উচিত আদায় করার জন্যে, বা আন্তর্জাতিক কোনোভাবে সহযোগিতা নেওয়ার কোনো সুযোগ আছে কিনা?
ধন্যবাদ। আমি প্রথমে একটু বলে নিই, আমি যে পত্রিকা এখন কাজ করছি, আমাদের পত্রিকা আজকে আপনারা যদি খেয়াল করেন, আমরা লিড করেছি এই আইটেমটাকে। এটা যদিও তিস্তা নদী রক্ষা কমিটি নামে এই ব্যানারে এই আন্দোলনটা করে হচ্ছে। কালকে কিন্তু লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হচ্ছে অনেকগুলি পয়েন্টে এবং কয়েকটা জেলা থেকে, যে জেলাগুলি এফেক্টেড তিস্তার পানি না থাকার কারণে। তো দেখুন এবং এই যে মুভমেন্টটা হয়েছে, এটা একটা বাংলাদেশের মানুষের যে নিজেদের অধিকার আদায়ের যে একটা সংহতি তারা দেখিয়েছে, এটা একটা অপূর্ব একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে তিস্তা নদী শুধু নয়, তিস্তা তো দেখেন তিস্তা নদীর পানি না পাওয়ার কারণে, ন্যায্য হিস্যা না পাওয়ার কারণে ওই অঞ্চলের পুরো অঞ্চলটায় বাংলাদেশ বহু বছর ধরে আপনার অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হচ্ছে। এবং কিন্তু ভারত কিন্তু আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে এবং আমাদের সঙ্গে যে একটা সারা পৃথিবীতে যে একটা স্ট্যান্ডার্ড আছে, যে মনে করেন আন্তর্জাতিক নদীর পানি তো আপনি কোনো দেশই এরকম আটকাতে পারে না। ওনারা বাংলাদেশের সাথে যতগুলি অভিন্ন নদী আছে, প্রত্যেকটা নদীতে আপনি দেখেন, আমরা কিন্তু এখন পর্যন্ত গত 53-54 বছরে আমরা কিন্তু পাইনি। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় কিছু জিনিস আমরা ওটা রিনিউ করবার কিছুদিন আমরা পেয়েছি, পরে আবার সেটা নিয়েও আন্দোলন দিয়েছে। আমি যেটা বলছি যে এটা ইটস নট এ পলিটিক্যাল ইস্যু, এটা আসলে যে ভারতের সমস্যা যেটা দাঁড়িয়েছে, ভারত কিন্তু গত 53 বছরে অন্তত যদি স্বাধীনতার পর সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে যে সেটা হচ্ছে যে বাংলাদেশের বন্ধু হিসেবে নিজেদেরকে কখনোই প্রতিষ্ঠিত করতে পারেনি এবং সব সময় মনে হচ্ছে যেন বাংলাদেশের মানুষের বিরুদ্ধে তাদের অবস্থান। বিশেষ করে গত 15-16 বছরে দেখুন তিস্তা নদী কেন প্রত্যেকটা বিষয়, আমাদের রাজনৈতিক ইয়েতে পর্যন্ত তাদের ইন্টারভেনশন, এগুলো বাংলাদেশের মানুষের কাছে কিন্তু স্পষ্ট। এবং এই জন্য মানুষ অনেকে বলে থাকে বাংলাদেশের মানুষ ভারত বিরোধী হয়ে গেছে। আসলে ভারত বিরোধী হয় নাই বাংলাদেশের মানুষ। আমি কিন্তু এটা ওইভাবে দেখি না। বাংলাদেশের মানুষ বাংলাদেশের পক্ষে আছে, বরং ভারত বাংলাদেশ বিরোধী অবস্থান, ভারতের দাদাগিরির প্রতি ভারত বাংলাদেশ বিরোধী অবস্থান নিয়েছে। আপনি দেখেন না, আপনি বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান তাদের। বাংলাদেশের মানুষ নির্বাচন চায়, তারা নির্বাচন করতে দিচ্ছে না। একটা আপনি জানেন যে সরকারের পতন হয়েছে, সেই সরকারের পক্ষে এসে যাদের কোনো গত 3টে নির্বাচন দেখেন 14 থেকে 18, 14, 18, 24। তো কাজেই ভারতের একটা কূটনৈতিক, অবশ্যই এটা কূটনৈতিক, বাংলাদেশ কিন্তু কূটনৈতিকভাবে অনেকবার চেষ্টা করছে, কিন্তু ভারতের সময় ভারতের পররাষ্ট্রনীতির ভিত্তি হয়েছে আরএসএস, এটা আমি বলি। কারণ তারা উপর দিয়ে যাই বলুক না, আপনি দেখবেন তাদের কার্যক্রমের মধ্যে আরএসএস এর আপনি স্পষ্ট আলামতগুলো দেখতে পাবেন বিভিন্ন দেশে, শক্তি অনুযায়ী তারা করে। তো আরএসএস এর যেসব ডগমেটিক যে ওইটা দিয়ে কিন্তু এখনকার পৃথিবীতে ডিপ্লোমেসি চলে না, ওইভাবেও সফল হয় না। আপনি দেখেন না বাংলাদেশের ভারতের পার্শ্ববর্তী যতগুলি নেইবার্স আছে, কারোর সাথে তাদের কোনো সম্পর্ক ভালো না। দিস ইজ দ্য ডিপ্লোম্যাটিক ফেলিউর। এবং চায়নার সঙ্গে তো নাই, পাকিস্তানের সঙ্গে তো নাই, সেটা আমি ভিন্ন আলোচনা, অন্য তাদের একটা অন্য। কিন্তু আমরা যারা আছি ভারত এবং কোনো দেশ, তাহলে নাই কেন? তাহলে তাদের ব্যর্থ তো তারা। নেপাল যে একটা হিন্দু রাষ্ট্র দেখেন এবং অফিসিয়ালি, সেই হিন্দু রাষ্ট্রের সঙ্গেও তাদের নাই। তো কাজেই ভারতের যে পলিসিগত যে ভুল, এটা তারা জেনেও তারা কৌটিল্যের সেই পুরনো সেই জিনিসই তারা পরিচালিত করে। এই জন্যই তাদের সমস্যা, সকলের সঙ্গে সমস্যা আপনার লেগে থাকে। বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যেন তাদের একটা, তারা সবসময় বলে যে আমরা স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে আমরা সাহায্য করেছি। আমরা তো বাংলাদেশের মানুষ তো সেটা অস্বীকার করে না। বাংলাদেশের মানুষ সেজন্য তাদেরকে করে, কিন্তু এর অর্থ এই না যে পরবর্তী বাংলাদেশের স্বাধীনতার পরে তাদের যে ভূমিকা, সেই ভূমিকা যদি 71-এর সেই ভূমিকা তারা যেটা দাবি করে, সেই ভূমিকা যদি তারা কন্টিনিউ করতো, তাহলে তো বাংলাদেশের মানুষ অনেক সহনশীল, বাংলাদেশের মানুষ অনেক অ্যাকোমোডেটিভ। আমি অন্তত ভারতের জনগণ থেকে বলবো, আমি এটা শুধু ভারত না, পৃথিবীর অনেক দেশের থেকে বাংলাদেশের মানুষ অনেক সহনশীল এবং অ্যাকোমোডেটিভ। সেটা ভারত বারবারই ভুল করছে এবং তারা সবসময় শক্তির দিয়ে মানে সব কিছু করতে চায়। তো এই শক্তি দিয়ে তো সবসময় সব কিছু করা যায় না। আজকে রাশিয়া ইউক্রেন দেখেন না, যুদ্ধ চলছে। তো কাজেই ভারতের এগুলো থেকে সরে আসা উচিত। এবং এই যে ক্যাম্পেইন কাজে দেখেন, বাংলাদেশ আজকে 5ই আগস্টের পরে এরকম একটা বিপ্লব হয়ে গেল, একটা গণঅভ্যুত্থান হলো। ভারতের গণমাধ্যমগুলির অবস্থা দেখেন কিভাবে বাংলাদেশ বিরুদ্ধে প্রচারণা করলো। এটাও তো বাংলাদেশের বিরুদ্ধে তাদের অবস্থান। আমরা বাংলাদেশের মিডিয়াকে আমরা এরকম করেছি? আমরা কিছুই করিনি।
তো কাজেই ভারত তাদের সবচেয়ে বড় কথা হচ্ছে সাংবাদিকতার নর্মস কোনটা মানা হচ্ছে কিনা এটা কিছুই নিয়ে একটা নাই। বড় আমরা প্রশ্ন আছে। আপনারা আপনি দেখেন ভারতের ওই যে ইয়ে হয়ে গেছে, আপনি দেখেন না, আপনি যদি গত এই পরপর 3 টার্ম বিজেপি ক্ষমতায় আসলো, তারা বলে যে তারা সেকুলার একটা রাষ্ট্র বলে, কিন্তু আসলে কি এর কি সেকুলার হলো? আর বাংলাদেশকে একটা মৌলবাদী রাষ্ট্র বানানোর একটা অপচেষ্টা করে, কিন্তু হুইচ ইজ টোটালি রিভার্স। বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থেই একটা আপনার বলি অসাম্প্রদায়িক, আমি বলবো, আমি মনে করি বাংলাদেশের মানুষ অনেক ইয়ে, আমি একজন নাগরিক হিসাবে তো বটেই এমনি মনে করি। পর্যায়ে আমি আরেকটা বিরতি নিতে হবে, বিরতির পরে এসে আমরা আবার আলোচনা যুক্ত হচ্ছি। দর্শক, RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে আরও একটা বিরতি, সঙ্গে থাকবেন। বিরতির পরে আবার স্বাগত RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। স্টুডিওতে আছেন আজাদ মজুমদার এবং কামাল উদ্দিন সবুজ। এই প্রসঙ্গটা একটু আজাদ মজুমদারকে দিয়ে শুরু, মানে কামাল উদ্দিন সবুজকে দিয়ে শুরু করি, কারণ আজকে একটা থ্রেট কুমিল্লায় একটা জনসভায় জামাতের নায়েবে আমির থ্রেট দিয়েছেন এই সরকারকে, মানে আজাদ মজুমদার যে সরকারের পার্ট, যে এটিএম আজহারকে মুক্তি দেওয়া না হলে যে কোনো মুহূর্তে বিদায় নিতে হবে। মানে আমার একটু জানতে চাওয়া, মানে একটা বিচার প্রক্রিয়া, বিচার হয়েছে অপরাধ ট্রাইব্যুনালে, এটা বিচার প্রক্রিয়ার মাধ্যমে হতে পারে, এরই মধ্যে আপিল হয়েছে যতটুকু জানি, কিন্তু এরকম থ্রেট দিয়ে সরকারকে আসলে আদায় করে নেওয়া, এটা মানে আমি 6 মাস ধরে কিন্তু আপনি দেখছেন বিভিন্ন জায়গায়, এটা কেন? না, এখানে দুটো পার্ট আছে। একটা হচ্ছে এটা তো একটা লিগ্যাল ইয়ের মধ্যে অলরেডি ঢুকে গেছে। এখন মনে করেন এটা তো গত সরকারের আমলে যেই ইয়েটা হয়েছে, মানে আপনার মানবতা বিরোধী কমিশন ওইটার ইয়েতেও তো ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। তো সেটা নিয়েও কিন্তু তর্ক বিতর্ক আছে, কারণ তখন আমরা অনেকেই অত বলতে পারে নাই বা পারি নাই, সেটা যেমন এটা কিন্তু যে একটা এই যে মানবতা বিরোধী অপরাধের জন্য যে বিচার করা হচ্ছে, অনেকে ফাঁসি হয়ে গেছে, তাদের আর বিভিন্ন আপনার জেলও হয়েছে। অনেকেই মনে করে না, এবং আমি নিজেও মনে করি না যে এটা স্বচ্ছভাবে হয়েছে, এবং সেটা নিয়ে দেশি বিদেশে অনেক তর্ক বিতর্ক আলোচনা আছে, কিন্তু বাট হয়ে গেছে। এখন যেহেতু পরিবর্তিত একটা পরিস্থিতি, এই পরিস্থিতিতে ওনাদের জামাতের অনেক নেতার তো ফাঁসি হয়ে গেছে, বেশ কয়েকজনের কার্যকর হয়ে গেছে। আমি সেটা, এবং যারা এখন বেঁচে আছে, যারা মানে জেলে আছে, ন্যাচারালি এই পরিবর্তিত পরিস্থিতিতে তারা চাইবেই যে তাদের নেতা বলেন যারা হচ্ছে তাদেরকে বের করেন। এটা একটা রাজনৈতিক চাপও তৈরি করা বলে আমি মনে করি। থ্রেটটা মানে এখানে তো এটা তো থ্রেটের কিছু নাই, এটার তো একটা এখন যেহেতু লিগ্যাল ইয়ার মধ্যে পড়ে গেছে, তারপরও তারা, আমার ধারণা এটা, আমার কথা হচ্ছে যে থ্রেট, আমি এটাকে থ্রেট বলতে চাই না, এটা তারা পলিটিক্যাল প্রেশার ক্রিয়েট করছে, সো দ্যাট তাদের নেতা যার যে ইয়ের কথা যেটা বলছেন আপনি, ওনাকে যাতে ওনারা মুক্ত করে আনতে পারে, এটাই আমার কাছে মনে হয়। সেটা কি মানে কোনো আজাদ মজুমদার আপনি ভালো বলতে পারবেন, ধারাবাহিকতা, মানে বিগত 6 মাস ধরে কিছু কিছু ক্ষেত্রে অভিযোগও আছে যে অনেকের মামলা বাতিল হয়ে যাচ্ছে, খালাস পেয়ে যাচ্ছেন, বের হয়ে যাচ্ছে, তার মধ্যে এটিএম আজহার নয় কেন? এটাও একটা বিষয় হতে পারে কিনা, আই ডোন্ট নো। না, প্রথম কথা হচ্ছে যে অনেকগুলো মামলা তো রাজনৈতিক বিবেচনা হয়েছে, কিছু ভুয়া মামলা হয়েছে, তার কিছু সুস্পষ্ট লক্ষণও আছে। বিস্ফোরক আইনে যেসব মামলা হয়েছে, যেগুলোতে অসংখ্য রকমের আসামি আছে, মানে বেনামি আসামি, তো এরকম অনেক মামলা আছে যেগুলো রাজনৈতিক বিবেচনা হয়েছে, সেগুলো সরকার প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে এবং প্রত্যাহারের জন্য একটা প্রক্রিয়াও ঠিক করেছে। জেলা প্রশাসকদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, ওনারা যাচাই বাছাই করছেন। কারো মামলা যদি কেউ প্রত্যাহারের জন্য আবেদন জানান, সেটা জেলা প্রশাসকের মাধ্যমে যাচাই বাছাই করে সেই মামলাগুলো, ভুয়া মামলাগুলো প্রত্যাহার করা হচ্ছে। এটা একটা বিষয়, রাজনৈতিক বিবেচনায় দেওয়া হয়েছে। আর এইটা তো মামলা প্রত্যাহারের আবেদন কেউ করেননি, এই আপনি যে কেসটার কথা বলছেন, এটা একটা আইনি প্রক্রিয়ার মধ্যে ঢুকে গিয়েছে এবং একটা আইনি প্রক্রিয়া প্রায় শেষ প্রান্তে আছে, একেবারে শেষ পর্যায়ে আছে, সেটা আইনিভাবেই নিষ্পত্তি হবে। এটাতে সরকার তো আর আইনি প্রক্রিয়াতে হস্তক্ষেপ করতে পারে না, করার সুযোগ নেই। কিন্তু কিছু অভিযোগ আছে যে শীর্ষ সন্ত্রাসীরা পর্যন্ত বেরিয়ে এসছে, আমি রাজনৈতিক কথা বাদই দিলাম। আপনি কে শীর্ষ সন্ত্রাসী, কে কি, এগুলো তো আইনিভাবে যখন বিবেচনা করা হয় তখন তার অপরাধটা বিবেচনা করা হয়, সে কে সেটা বিবেচনা করা হয় না। তার অপরাধটার গুরুত্ব, তার অপরাধের সেই অপরাধের জন্য সে কতটা সাজাপ্রাপ্ত বা কতদিন তার জেলে থাকবে, এটা আদালত বিবেচনা করবে। এখন আদালত যদি বিবেচনা করে কাউকে জামিন দেয়, সরকারের কাজ হচ্ছে সর্বোচ্চ সরকার সেই জামিনের বিরোধিতা করে আপিল করতে পারে। অনেক ক্ষেত্রে সেই আপিলটা করা হয়েছে, এর বেশি কিছু তো সরকার করতে পারে না, কারণ সেটা অন্তর্বর্তীকালীন সরকারের কোনো দায়িত্ব নয়। দায়িত্ব হচ্ছে এটা আদালতের। আদালত আসলে বিবেচনা করবে যে কাকে জামিন দেবে, কে বা কাকে জামিন দেবে না। আমি তো প্রসঙ্গটা একটু অন্যদিকেও নেই, কারণ যে নির্বাচন নিয়ে কথাবার্তা হচ্ছে এখন, এর মধ্যে ব্যাপকভাবে বলা হচ্ছিল যে আওয়ামী লীগকে, মানে এই পতিত সরকারকে বা তাদেরকে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, পাশাপাশি এই দলকে নিষিদ্ধ করতে হবে, দাবি তো আছে, চলছে।
বিচারের প্রক্রিয়াও চলছে, কিছুদিনের মধ্যে হয়তো রায়ও পাওয়া যেতে পারে। এর মধ্যে আজকে একজন উপদেষ্টা বললেন যারা ফ্যাসিবাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিল না, যারা যদি মাপ চায়, ক্ষমা প্রার্থনা করে তারপরে স্থানীয় নির্বাচন বা অন্য কোথাও তারা অংশগ্রহণ করতে পারবে। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন এই কথাটা। মানে এটা থেকে কি বার্তা পেতে পারি আসলে, আপনার কাছে কি মনে হয়? এটা আমার কাছে মনে হয় একটা হচ্ছে যে আওয়ামী লীগ অলরেডি তো ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে, এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিও কিন্তু কম বেশি মানে জোরালোই আছে। বৈষম্য বিরোধীদের মধ্যে তো আছে, বৈষম্য বিরোধীও আছে, বৈষম্য বিরোধীদের বাইরেও আছে। কেউ হয়তো আমার মনে হয় বাংলাদেশের মানুষের মানে মানুষের মধ্যে অনেকের মধ্যে আছে, কিন্তু তাদের হয়তো প্ল্যাটফর্মটা নাই। তো কাজেই এটা একটা পার্ট। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যিনি উপদেষ্টার যার কথা বলেছেন, উনি এখন সরকারে একজন আছেন, সরকারের একজন দায়িত্বপ্রাপ্ত উনি এই উপদেষ্টা। উনি হয়তো মনে করেন যে আওয়ামী লীগের তো যারা একেবারে মানে একদম যাদের স্পষ্ট বিভিন্ন প্রমাণ আছে, তথ্য আছে, সেগুলো তো ধরেন কিছু অনেকে বিচারের মধ্যে পড়েছে, অনেকে দেশ ত্যাগও করেছে, এগুলো তো আছে এই প্রক্রিয়ায়। এর বাইরে তাদের সমর্থক তো কিছু আছে, তো এটা তো সত্যি কথা, তারা যত সাইলেন্ট আছে এখন তা হয়তো উনি হয়তো এই প্রেক্ষাপটে হয়তো বলেছেন যে যদি মাপ চায় যাদের মানে আপনার ইয়েগুলো মানে যাদের অপরাধগুলি অতটা গুরুতর নয়, এটা আমার ধারণা, উনি হয়তো ইলাবোরেট করেননি, যে তারা যদি মাপ চেয়ে তারা যদি কারেক্ট করে নিজেদেরকে কারেক্ট করে সমাজের মূল ধারায় ফিরে আসে এবং ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ডে জড়িত হবে না, তাহলে তারা পার্টিসিপেট করলে অসুবিধা কোথায়, এই ধরনের একটা মনোভাব থেকে আমার মনে হয়। সেই জায়গাটা ওই যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি আছে, এটা হয়তো রাজনৈতিক মানে আদালতের মাধ্যমে হলেও হতে পারে। কিন্তু একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন, এই যে আওয়ামী লীগ সরকার পতনের মাত্র কদিন আগে জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল। নিষিদ্ধ করলে কি একটি মানে মানুষ যাদের মধ্যে বিষয়গুলো কাজ করে, বা এখন বলা হচ্ছে সন্ত্রাসী সংগঠন, ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হচ্ছে, তারাও তো মাঝে মাঝে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত হচ্ছে, নিষিদ্ধ করলে কি সমাধান কিনা? না, নিষিদ্ধ করলে সমাধান এরকম কথা তো কেউ বলেনি। আর আওয়ামী লীগ সরকারের কোনো কাজ তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জন্য উদাহরণ নয়। আওয়ামী লীগ সরকার একটা স্বৈরাচারী সরকার ছিল, তারা মানুষের অধিকারের তোয়াক্কা করতো না, মানুষের রাজনৈতিক বা অন্য কোনো অধিকারেরই আসলে ন্যূনতম মানবাধিকারও তাদের আসলে হাতে নিশ্চয়তা দেয়নি তারা, বা ন্যূনতম মানবাধিকারও নিশ্চিত করেনি। তো তারা কি করলো না করলো সেই বিবেচনায় আসলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তো আর সিদ্ধান্ত নেবে না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিচ্ছে সমস্ত রাজনৈতিক দল যারা এই মুহূর্তে ক্রিয়াশীল আছে তাদের সাথে আলোচনা করে, তাদের সাথে ঐক্যমত্যের ভিত্তিতে। এখন আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি রাজনৈতিক মহল থেকে আছে, আবার রাজনৈতিক মহল থেকে কিছু কিছু ক্ষেত্রে আওয়ামী লীগকে ছাড় দেওয়ারও কথা কেউ কেউ হয়তো আকার ইঙ্গিতে সরাসরি না বললেও বলছেন। এটা একেবারে একটা রাজনৈতিক সিদ্ধান্ত, যেগুলো অপরাধের বিষয়, অপরাধের দায় ব্যক্তির দলেরও আছে, এটা তো আদালত দেখবে। কারণ যেই এখতিয়ারটা আদালতের, সেই এখতিয়ার আদালতই প্রয়োগ করবে, সরকার সেখানে তার এখতিয়ার প্রয়োগ করবেন বা এখতিয়ার প্রয়োগের অ্যাকচুয়ালি কোনো সুযোগও নেই। আদালতের বাইরে সরকারের যে রাজনৈতিক যে সিদ্ধান্তের কথা আপনি বলছেন, সেটা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে তাদের দাবি দেওয়া বা তাদের চাওয়া পাওয়ার উপর ভিত্তি করে একটা রাজনৈতিকভাবে এটা একটা মীমাংসায় আসতে হবে। এটা সরকারও এককভাবে কারোর উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেবে না, বা রাজনৈতিক দলগুলোও একেবারে সবাই নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের চাওয়া মেনেও কোনো সিদ্ধান্তে আসা সম্ভব না। এটা একেবারেই একটা আমাদের যে এই মুহূর্তে অনেকগুলো বিষয় কিন্তু জাতীয় ঐক্যমত্য অলরেডি আছে। এর মধ্যে একটা হচ্ছে যে কোনোভাবেই ফেসিবাদ বা এই যে আগের যে স্বৈরাচারী সরকার আছে বা তাদের যে স্বৈরাচারী যে আচরণ, এগুলাকে পুনর্বাসিত করা যাবে না। এগুলাকে বাদ দিয়ে আমাদের একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে, এবং এগুলার পথে এই নতুন যে রাজনৈতিক আকাঙ্ক্ষা, এটার পথে যারা বাধা হয়ে দাঁড়াবে বা এটা যাদের দ্বারা আগে অপরাধ সংগঠিত হয়েছে এরকম অভিযোগ আছে, তাদেরকে তো এগুলা থেকে দূরে রাখতে হবে। কারণ তাদেরকে এগুলার সাথে জড়িত হওয়ার বা তাদেরকে কামব্যাক করার সুযোগ দিলে আমাদের যেই রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা আছে সেটা তো বাস্তবায়ন করা সম্ভব হবে না। সো এইটা পুরোপুরি একটা রাজনৈতিক বিষয়, এটা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সরকারের বিষয়ে সিদ্ধান্ত নেবে। একটা জিনিস, একটা অভিযোগ কিন্তু জাতীয় পার্টির পক্ষ থেকে বিশেষ করে করা হয়, ক্রিয়াশীল রাজনৈতিক সব দলের সঙ্গে আপনারা আলোচনা করছেন, কিন্তু জাতীয় পার্টি ছাড়া। আপনারা বললেন স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার অবশ্যই আলোচনা করবেন না, কিন্তু জাতীয় পার্টিকে কেন বাদ দেওয়া হচ্ছে বা কোনো আলোচনায় ডাকা হচ্ছে না, এটা কিন্তু তারাই অভিযোগ করেছে, আমার না। প্রথম কথা হলো, জাতীয় পার্টি আসলে ক্রিয়াশীল রাজনৈতিক দল কিনা এটা নিয়ে তো যথেষ্ট সংশয় আছে। কারণ গত 15 বছরও তারা আসলে রাজনীতি করেছে নাকি রাজনীতিতে অন্য দলের বি টিম হিসেবে কাজ করেছে, সেটা দেশের জনগণ জানে।
সো তাদের আসলে এই প্রশ্নটা তাদের নিজেদেরকে করা উচিত যে তারা এই বর্তমান প্রেক্ষিতে কতটা অ্যাকচুয়ালি রেলিভেন্ট রাজনৈতিক দল হিসেবে। এই আলোচনা সবকিছু ছাপিয়ে একটা জিনিস দুজনের কাছে ছোট ছোট করে জানতে চাই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে উন্নতি হচ্ছে কি? যদিও আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে ডেভিল হান্ট ও মানে অভিযানের পর থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির বেশ উন্নতি হয়েছে, আপনি কেমনটা দেখেন? অনেকটা উন্নতি তো হয়েছে, তবে এটা হয়তো মানে জনগণের যে এক্সপেক্টেড লেভেল সেই পর্যায়ে না। একটা জিনিস যেটা আমরা খেয়াল করেছি, 5ই আগস্টের পরে প্রফেসর ইউনূস সাহেবের নেতৃত্বে যে সরকার হয়েছে, উনি তো আসলে খুবই একেবারে টোটালি একটা ডেমোক্রেটিক নর্মসের মধ্যে থেকে এই কাজগুলি করছে। এবং দেখেন, এটা করতে যে দীর্ঘদিনের যে পুঞ্জীভূত বঞ্চনা, ক্ষোভ, বিভিন্ন এরা দেখলাম যে ওনার সবাই মাঠে নেমে আসছে। এর মধ্যে আবার অনেকে কিন্তু মানে দাবির আড়ালে তারা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য এসেছে। আমরা জানি আনসারের যে প্রোগ্রামটা এবং অনেক কাজে আমাদের কথাটা হচ্ছে যে প্রফেসর ইউনূসের যে সরকার সেটা চেষ্টা করছে, কিন্তু এই যে এটা কিন্তু পতিত সরকারের অনেকে কিন্তু চাচ্ছে যে আইন শৃঙ্খলাটা নষ্ট হোক, এবং আমার মনে হয় তাদের এজেন্ডাও এটার সঙ্গে জড়িত। আজাদ মজুমদার, আমি তো মনে করি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হচ্ছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে প্রেক্ষাপটে দায়িত্ব নিয়েছিল সেখান থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকেও ঘুরে দাঁড়াচ্ছে হচ্ছে, তাদেরকে এক ধরনের পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। প্লাস তাদের অনেক লজিস্টিক আছে যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো নতুন করে তাদের জন্য এনশিওর করতে হচ্ছে। সো কিছু সীমাবদ্ধতা তো তৈরি হয়েছে নতুন প্রেক্ষাপটে। এই সীমাবদ্ধতাগুলোকে কাটিয়ে উঠে অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত আন্তরিকভাবে চেষ্টা করছে আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে দ্রুত স্বাভাবিক অবস্থায় নিয়ে যাওয়া এবং উন্নতি করা। এবং এটা যেহেতু আপেক্ষিক বিষয়, এটা আরো অনেক ভালো করার সুযোগ এখনো আছে। আমরা আশায় থাকলাম। আসলে আজাদ মজুমদার, কামালউদ্দিন শরীফ দুজনকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, এই ছিল RRM স্টিল নিবেদিত আজকের সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গে থাকবেন।